প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা ভেক্টর বিভাজন পড়ছি। ওকে, গতদিন পর্যন্ত আমরা গুণ টানা নৌকা পড়েছি। তার পরের যে অংশ আমরা লং রোলার আজকে পড়ব। ওকে, তার আগে আমরা একটু বেসিক ধারণা নিয়ে নিই। চলো দেখি। চেয়ারটাকে দেখো ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, সামনের দিকে ঠেলা হচ্ছে। এবার দেখো বুক সেলফটাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওফ, কি কঠিন ঠেলা, আর সামনে নিয়ে যাওয়া যায় না, ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, সামনের দিকে নিয়ে যাওয়া হলো, চলছে ঠেলা। ওফ, অনেক কঠিন ঠেলা। এবার দেখো সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে নিয়ে আসা হচ্ছে। এখন আমরা লং রোলার সম্পর্কে জানবো। কেন টানা সহজ হচ্ছে, ঠেলা কঠিন হচ্ছে। ওকে, আচ্ছা, লং রোলারের গতি আমি এখানে একটু লিখি। টানা অপেক্ষা ঠেলা কষ্টকর। ব্যাখ্যা করো। অনেক সময় ব্যাখ্যা, বিশ্লেষণ এই জাতীয় কোশ্চেনগুলো এসে হাজির হয়। ওকে, তো আমরা জানবো। চলো দেখি। দেখো একটা রোলারকে একটা নির্দিষ্ট বল প্রয়োগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খুবই কষ্টকর। ওকে, ঠিক ওই বলেই যদি ওই রোলারটাকে টেনে নিয়ে আসা হয়, অনেক সহজ লাগবে, সহজতর। ফার্স্ট, 1 নং ক্ষেত্র 1 দিয়ে লিখি। ক্ষেত্র 1 ঠেলার ক্ষেত্রে। ধরে নাও এটা একটা রাস্তা। এই রাস্তার উপরে আমরা একটা লং রোলারকে রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে লং রোলার। যে কোনো বস্তু ঠেলার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে এই কন্ডিশন অবশ্য প্রযোজ্য। ওকে, খেয়াল রেখো। তো এখন ঘটনা যেটা, এই লং রোলারের ভর যদি m হয়, বলো তো দেখি এর প্রকৃত ওজন অবশ্যই কি হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হবে, তাই নয় কি? পৃথিবী সব সময় কি আমাদের যে কোনো বস্তুকে বা আমাদের কেন্দ্রের দিকে টানছে। তাহলে এর প্রকৃত ওজন W ইজ ইকুয়াল mg। দেখো খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। ওকে, এখন কি করা হচ্ছে? এই রোলারের উপরে একটা বল প্রয়োগে রোলারকে ঠেলা হচ্ছে। এইভাবে বল প্রয়োগে ঠেলা হচ্ছে। ধরে নাও এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে। বলটা কত? F বল প্রয়োগ করা হলো। ওকে, এখন F বল প্রয়োগ করে ঠেলছো, ফলে দেখো এই রাস্তা বরাবর একটা উপাংশ থাকবে F বলের। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে তুমি একটা কোণ করে ঠেলছো, রাইট? তাহলে এইটা রাস্তার সাথে থিটা কোণ করে তুমি ঠেলছো। এখন আমরা কিন্তু জানি যে বল প্রযুক্ত হচ্ছে, প্রযুক্ত বল কোনো একটা অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে, তাহলে ওই বলটা 2 উপাংশে বিভক্ত হয়ে যায়। তাহলে বলো তো দেখি, এই এফটা যেহেতু এই রাস্তা বরাবর এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে অবশ্যই এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে এফ কস থিটা, রাইট? যার সাথে কোণ সেই বরাবর হবে কি? কস। ঠিক এর লম্ব বরাবর, বলতো লম্ব বরাবর কোনটা? এদিকে। কিন্তু লম্ব বরাবর তো এদিকেও হতে পারতো, তাই না? পারতো না? হতে পারতো। কিন্তু ঘটনা যেহেতু প্রযুক্ত বল বা লব্ধি বল F, তাহলে লব্ধি বলটা মনে রাখবা কি 2 উপাংশের ঠিক মাঝামাঝি কোনো একটা অংশে ক্রিয়াশীল হয়, মাঝের কোনো একটা অংশে ক্রিয়াশীল হয়। যেহেতু বল এদিকে ক্রিয়াশীল হয়েছে, তাহলে একটা উপাংশ F cos θ, তাহলে এর লম্ব হবে কি বলতো? এই বরাবর কত হবে? F sin θ, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের একটা উপাংশ দেখো ওজনের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, রাইট? তাহলে ওজনের পক্ষে গিয়ে যেহেতু দাঁড়িয়েছে, তাহলে ওজনটাকে তার প্রকৃত ওজনের চেয়ে কি করবে? বাড়িয়ে দিবে।
যখনই প্রকৃত ওজন বাড়িয়ে দিবে তখন দেখো এই যে রাস্তার সাথে এই রোলারের যে স্পর্শ একটা তল আছে, স্পর্শ তলে কি হবে, ঘর্ষণ বেড়ে যাবে। আর যত ঘর্ষণ বেড়ে যাবে তত কি হবে, সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, রাইট? তার মানে ওজন, আপাত ওজন কি হয়ে যায়, এই ক্ষেত্রে বেড়ে যায়। ওকে, তাহলে আমরা এইভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি। একটু খেয়াল করো, এফ বলে আমরা থিটা কোণ করে, অনুভূমিকের সাথে থিটা কোণ করে রোলারটাকে কি করা হচ্ছে, ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে। ফলে এই এফ বলে দুটি উপাংশ থাকবে, একটা এফ কস থিটা যা রোলারকে রাস্তা বরাবর নিয়ে যেতে সহায়তা করবে, আরেকটা কি করবে, আরেকটা হচ্ছে ওজনের পক্ষে দাঁড়িয়ে যাবে, ওজন বরাবর ক্রিয়াশীল হবে, একটা সেটা হচ্ছে কি এফ সাইন থিটা, রাইট? এখন এই মোমেন্টে আপাত ওজন কত বলতো? আপাত ওজন আমি এখানে W1 বলে দিলাম। আচ্ছা, অরিজিনাল ওজন কত ছিল, W, তার পক্ষে যে একটা উপাংশ অ্যাড হয়েছে কত বলতো, F sin থিটা। তাহলে কিন্তু আমরা আপাত ওজন দেখো খুঁজে পেয়েছি। তাহলে W1 ঠেলার সময় আপাত ওজন, এটা হচ্ছে mg, আর এটা হচ্ছে কত, F sin থিটা। এটা হচ্ছে আপাত ওজন। কোন সময় বলতো দেখি, সময় হচ্ছে ঠেলার সময়, রাইট? দেখো ক্রিকেট পিচকে সমান করার জন্য রোলারকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওজন এখানে কি হয়, ঠেলার সময় বেশি হয়ে যায়। ক্ষেত্র 2, যদি আমরা একই কোণ করে আমরা যদি টার্ন শুরু করতাম তাহলে কি হতো? তো দেখো রাস্তা, রোলার, সেম রোলার, তার অরিজিনাল ওজন দেখো পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, W is equal mg। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা F বল প্রয়োগ করে কি করছি, টানছি, অর্থাৎ এই বরাবর বল প্রয়োগ করা হচ্ছে। আগে আমরা কি ঠেলেছিলাম, এখন কি করা হচ্ছে, টানা হচ্ছে। ওকে, আচ্ছা, তো দেখো রাস্তার সাথে কত কোণ করে টানা হচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা কোণ। যখনই তুমি এই কোণটা থিটা কোণ ধরেছো তখন দেখো এই এফটা দুই উপাংশে ভাগ হয়ে যাবে, এই বরাবর যার সাথে কোণ সেই বরাবর হয় কি কস উপাংশ, এবং ঠিক কি এর এটা মাঝে থাকতে হবে। তাহলে এর লম্ব বরাবর কোন দিকে বলো তো দেখি, এই বরাবর, এই বরাবর হবে কি এফ সাইন থিটা। ক্লিয়ার? এখন দেখো ঠেলার সময় কি ঘটনাটা ঘটেছিল, এফ সাইন থিটা ওজনের পক্ষে গিয়ে কি হাজির হয়েছিল, রাইট? কিন্তু এখন দেখো ওজনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ওজনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে একটা উপাংশ, তাই না? কিন্তু এফ কস থিটা কিন্তু সামনের দিকেই, এফ কস থিটা কিন্তু রাস্তা বরাবরই রোলারকে নিয়ে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনে আপাত ওজন কত বলতো, আপাত ওজন W2 কত হবে, W, এই যে প্রকৃত ওজন থেকে আমরা কি করব, বিরুদ্ধে কাজ করছে কত উপাংশ, F sin থিটা। যেহেতু বিপরীত সেহেতু আমরা কি করছি, নিট বল বের করছি, নিট ওজন বের করছি, তাহলে কি বিয়োগ করে দিয়েছি। তাহলে দেখো তো W2 সমান আমরা কি পেতে পারি, mg মাইনাস F sin থিটা। দেখো তো কমে কমে গেছে না মনে হচ্ছে, হ্যাঁ? তাহলে ঠেলার সময় দেখো আপাত ওজন বেড়ে গেছে, মানে ওই মোমেন্টের ওজনকে আপাত ওজন বলা হয়। আপাত ওজন বেড়ে গেছে, আর টানার সময় দেখো কি আপাত ওজনটা কি কমে গেছে, প্রকৃত ওজন থেকে কিছুটা বিয়োগ হয়েছে, রাইট? মানে কমে গেছে। তাহলে বলো তো দেখি কি, ঠেলার সময় যেহেতু ওজন বেড়ে যায় তাহলে ঘর্ষণ বেড়ে যাবে, তাহলে সামনে নিয়ে যাওয়া কি হবে, কষ্টকর হবে। আর টানার সময় দেখো কি হালকা হয়ে গেছে, তাহলে সামনে নিয়ে যাওয়া কি হবে বলো তো, সহজ হবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, ঠেলা কষ্টকর কিন্তু টানা তুলনামূলক কি হয় বলতো, সহজতর, রাইট? এটা বলতে পারি না? আচ্ছা, তো এখন আবার খেয়াল করো তো কেন, কারণ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি W1 বেশি এবং W2 কম, তাই। ঠিক আছে না? তাহলে ওজন কি হয়েছে, বেড়ে গেছে, আর ওজন হ্রাস পেয়েছে। এর উপর ভিত্তি করে আমরা কি ঠেলা এবং টানার যে থিমগুলো এটা আমরা বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ঠেলার জন্য কি ঘটলো, ওজন বেড়েছে, টানার জন্য কি ওজন কমেছে, এটা দেখলাম। ক্লিয়ার?
ওকে, তাহলে ঠেলা কি কষ্ট, টানা কি সহজ। ওকে, নেক্সট আমরা রোলারকে কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম ঠেলে অথবা টেনে নিয়ে যাচ্ছে, রাইট? ধরে নাও এটা লন রোলার। তো এখন রোলারের ওজন তো নিচের দিকে ক্রিয়াশীল হয়, সেটা আমরা জানি। নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে ওজন, অরিজিনাল ওজন W ইজ ইকুয়াল mg। তো দেখো F বলে টানা হচ্ছে কত কোণ করে, থিটা কোণ করে। ওকে, তাহলে এইদিকে F cos থিটা এবং এই লম্ব বরাবর, অর্থাৎ F cos থিটা লম্ব বরাবর F sin থিটা ক্রিয়াশীল হবে, রাইট? আমাদের টার্গেট সবসময় F cos থিটাকে বাড়ানো বা বৃদ্ধি করে দেওয়া। যদি আমরা F cos থিটাকে বৃদ্ধি করতে পারি এবং F sin থিটাকে যদি আমরা কমাতে পারি, তাহলে এই যে রোলারটা, এই রোলারকে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, রাইট? তাই নয় কি? তাহলে কি পদক্ষেপ আমরা সেক্ষেত্রে নিতে পারি একটু খেয়াল করো তো। তাহলে আমরা যদি এই কোণটাকে কমিয়ে দিই, এই কোণটাকে কমিয়ে দিই, থিটা না হয়ে এটা থিটা প্রাইম করে দিই, তাহলে দেখো তো কোণ যদি কমিয়ে দিই তাহলে কসের মান কি হয়ে যাবে বলো তো, বেড়ে যাবে না? কসের মান কি হবে, বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দিককার মানটা বেড়ে যাবে আর এই উলম্ব উপাংশ এটা কি হবে, কমে যাবে। ওকে, তাহলে আমরা সেক্ষেত্রে দ্রুত নিয়ে যেতে পারবো। দেখো টলি ব্যাগের হাতলটাকে লম্বা করা হলো, লম্বা করে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দ্রুত এগিয়ে যাচ্ছে। তার মানে ঘটনা যেটা সেটা হচ্ছে, যদি কোনো একটা ব্যাগ হয়, ধরে নাও ট্রলি বা লাগেজ এই জাতীয় কোনো একটা ব্যাগ, বল প্রয়োগ করে কি করা হচ্ছে, টানা হচ্ছে, টানা হচ্ছে। এই কোণটাকে, অর্থাৎ এই কোণটাকে আমরা যত কমিয়ে দিতে পারবো তত কি হবে, এই উপাংশের মানটা বেড়ে যাবে, তত আমরা এই ট্রলি ব্যাগটাকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, রাইট? আচ্ছা, এবার একটু খেয়াল করো তো মনোযোগ দিয়ে। এগুলো বেসিক ধারণা, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। ওজন তো W ইজ ইকুয়াল mg ক্রিয়াশীল। এখন যদি আমরা রোলারটাকে কি করি, এই বরাবর বল প্রয়োগ করে দিই, ঠেলি, তাহলে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে, 0 ডিগ্রি কোণ করে, রাইট? তাহলে বলো তো এই বরাবর একটা উপাংশ হবে অনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণ করে ঠেলা হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এই বরাবর উপাংশ হবে F cos 0, তার মানে F পুরো বলটাই দেখো কি অনুভূমিক বরাবর ক্রিয়াশীল। আর এই বরাবর উপাংশ কি হবে, F sin 0, মানে হচ্ছে sin 0 মানে 0, রাইট? তার মানে যদি আমরা কি অনুভূমিক বরাবর যদি ঠেলতে থাকি, তাহলে দেখা যায় ঠেলা বলের বা প্রযুক্ত বলের পুরোটাই অনুভূমিক বরাবর ক্রিয়াশীল হয়, উলম্ব বরাবর কোনো উপাংশ তার থাকে না, রাইট? এবং টানার ক্ষেত্রেও তো তাই। কারণ টানার ক্ষেত্রে একটু খেয়াল করো, রোলার রাস্তার উপর দিয়ে যদি আমরা টানি, F বলে কত ডিগ্রি কোণ করে, 0 ডিগ্রি কোণ করে। ওজন কিন্তু ঠিকই আছে, W ইজ ইকুয়াল mg, রাইট? তাহলে সেক্ষেত্রে কি হবে, পুরো এই বরাবরই উপাংশ থাকবে কত, F cos 0, তার মানে F, তার মানে রাস্তা বরাবর পুরো বলটাই কাজ করবে। কিন্তু উলম্ব বরাবর F sin 0, তার মানে sin 0 মানে 0, কোনো কি থাকবে না বলো তো দেখি, উপাংশ থাকবে না, রাইট? তাহলে আমরা কি শিখলাম, কত কোণে ঠেললে অথবা টানলে বলতো অনুভূমিক এবং উলম্ব কত কোণে ঠেললে এবং টানলে আপাত ওজনের কোনো তারতম্য হয় না, 0 ডিগ্রি কোণে, রাইট? কারণ আপাত ওজন কি অরিজিনাল ওজনই রয়ে যায়, তাই নয় কি? সেক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। কারণ দেখো এই ক্ষেত্রে কি আপাত ওজন কত, W1, W মাইনাস দেখো তো এই বরাবর F sin থিটা তো 0, তার মানে W মানে mg। এর ক্ষেত্রে আপাত ওজন কত বলতো, W2 যদি আমরা ধরি তাহলে বলতো কি হবে, নিচে আছে কত W মাইনাস উপরের দেখো কি উপাংশ 0, তার মানে কি হলো W সমান কত হলো mg। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি কি অনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণ করে কি করা হয়, ঠেলা হয় অথবা টানা হয়, তাহলে সেক্ষেত্রে আপাত ওজনের কোনো তারতম্য থাকে না, রাইট?
তাহলে কয়েকটা ধারণা আমরা এখানে শিখেছি। ধারণা কি শিখলাম? এই কোণটাকে যত বড় করে দিব, মানে হাতলটাকে যত বড় করে দিব, মানে গুণের দৈর্ঘ্য, এর আগে নৌকা পড়েছি, গুণের দৈর্ঘ্য যত বড় করে দিব, এই কোণটা ছোট হয়ে যাবে, এই বরাবর উপাংশ বেড়ে যাবে, দ্রুত অগ্রসর হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা শিখলাম যেটা, সেটা হচ্ছে ঠেলা এবং টানার ক্ষেত্রে যদি অনুভূমিকের সাথে কোণ 0 ডিগ্রি হয়, তাহলে সেখানে কি হয়? আপাত ওজন এবং উভয় ক্ষেত্রে আপাত ওজনের কোনো তারতম্য হয় না, সেটা কি হয়? প্রকৃত ওজনের সমান হয়ে যায়। রাইট? ওকে, এখন তাহলে আমাদের কয়েকটা স্পেশাল কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন তোমাদের সামনে আসতে পারে। তো খেয়াল করো, আমি অনুধাবনমূলক কোশ্চেন, অনুধাবন 1 লিখে দিই। হ্যাঁ, ভারী বস্তুকে ঠেলে নয়, টেনে নিয়ে যাওয়া হয় কেন? ব্যাখ্যা করো। রাইট? অনুধাবনমূলক কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, রোলিং ব্যাগ মানে লাগেজ, লাগেজকে বা লাগেজের হাতল লম্বা রাখা হয় কেন? ওকে, কেন লম্বা রাখা হয়? বুঝতে তো পারছো, কোনটাকে কি কমিয়ে নিয়ে নেওয়ার জন্য এবং দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনুধাবন 3 নং কোশ্চেন, ক্রিকেট পিচকে সমান করার জন্য রোলারকে ঠেলা হয় কেন? একই ধরনের কোশ্চেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগুলো কি করতে পারবো? সলভ করতে পারবো। পারবো না? ইনশাআল্লাহ। এখন আমরা কিছু গাণিতিক টার্মে চলে যাব। ওকে, খেয়াল করো। এক্সাম্পল 1, একটি লন ডোলার ঠেলা বা টানার সময় তুমি এর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। এটা টানা অপেক্ষা সহজ, এর কারণ টানা অপেক্ষাকৃত সহজ, এর কারণ ওজন তখন কমে। টানার সময় ওজন কমে, সেটা আমরা জেনেছি। রাইট? ওজন কমে। এখানে এই কোশ্চেনটা হচ্ছে বুয়েট 10-11 সেশনে এসেছিল। ওকে, এখানে তখন এমসিকিউ ছিল, তো ওই এমসিকিউ গুলো আমি এখানে উল্লেখ করছি না। কতটুকু ওজন কমে সেটা তোমাকে কি বলা হচ্ছে। তো খেয়াল করো, এখন লন রোলার আমরা দেখেছি টানার সময় কি কন্ডিশনটা হচ্ছে, সরি রোলার, হ্যাঁ, তো এখন কি এর ওজন অরিজিনালি এইদিকে ক্রিয়াশীল W = mg, এখানে কিন্তু m টেম কিছুই দেওয়া নেই, জাস্ট বলা হয়েছে একটা বল প্রয়োগ করে টানা হচ্ছে 19.6 নিউটন, এটা হচ্ছে আমরা ধরে নিলাম f এর মান। হ্যাঁ, তো এখন অনুভূমিকের সাথে কত বল প্রয়োগ করে টানা হচ্ছে, এখানে বলা হয়েছে যেটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা বলো তো ওজন কতটুকু কমে? এই বরাবর কত? f cos 30, এই বরাবর হচ্ছে f sin 30, তাই না? f মানে 19.6 নিউটন। ওজনটা কতটুকু কমে বলো তো দেখি। দেখো অরিজিনাল ওজন থেকে কতটুকু কমাই? f sin θ অংশটুকু কমাই না? তাহলে ওজন হ্রাস, ওজন হ্রাস কত? f sin 30, এতটুকু হ্রাস পায় ওজন, অরিজিনাল ওজন থেকে এতটুকু। দেখো উপরের দিকে টেনে ধরে আছে এই জন্য। তাহলে কত এটা? 19.6 sin 30 ডিগ্রি। যদি ক্যালকুলেশন তুমি করো তাহলে sin 30 এর মান কত হবে? এখান থেকে 9.8 নিউটন, মানে 1 কেজি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন ঘটনা মজার বিষয় কি দেখো, ওই সময় তো এমনিতেই তো টেনশন, গতিশীলতা, ওই অ্যাডমিশন হলে, তারপরে আবার কি ঘটনা,
যদি কিছু কনফিউশন কোশ্চেন এখানে থেকে যায়, এটা কিন্তু অনেক কনফিউশন কোশ্চেন, কারণ এখানে একটা অপশন ধরে নাও, অপশনে ছিল হচ্ছে 9.8 কেজি, ওকে, আর একটা অপশনে ছিল হচ্ছে 1 কেজি ধরে নাও। এই ধরনের অপশন ছিল, দুইটা অপশন, আরো 4টা অপশন আছে। তো এই দুইটা অপশনের মধ্যে কিন্তু আমাদের সমস্যা হবে। যখনই কি 9.8 নিউটন আসবে তোমার ক্যালকুলেশনে, তখন তোমার দিকবিদিক একটা জ্ঞানশূন্য অবস্থা, অনেক সময় মনে হবে কি 9.8ই আনসার, ওকে। কিন্তু একটু খেয়াল রাখতে হবে 9.8 নিউটন মানে হচ্ছে কত, 1 কেজি। আসলে অরিজিনাল আনসারটা হয় কত, 1 কেজি। তার মানে অবশ্যই কিছুটা কি তোমাকে কি খেয়াল রাখতে হবে, সচেতনতাই থাকতে হবে, ওকে। আচ্ছা, তো খেয়াল রেখো এতটুকু ওজন কি হয়, হ্রাস পায়। তো নেক্সট এক্সাম্পল 2 দেখো, 10 নিউটন ওজনের একটি লন রোলারকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 4 নিউটন বল প্রয়োগে কখনো টেনে কখনো বা ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তোমাকে বলা হচ্ছে 1 নম্বরে টানার সময় আপাত ওজন কত, ঠেলার সময় আপাত ওজন কত। 3 নম্বরে বলা হয়েছে টানা ও ঠেলার ক্ষেত্রে ওজনের পার্থক্য কত নির্ণয় করো, ওকে। ঠেলে নয়, টেনে নিয়ে যাওয়া সহজতর, বিশ্লেষণ দাও। তাহলে এতক্ষণ আমরা যা পড়েছি এসেছি সেইগুলো থেকে আমরা কি এটা করতে পারবো, ওকে। এই জন্য আমি এটা তোমাদের জন্য HW হিসেবে রেখে দিলাম, এটা তোমরা বাসায় সলভ করবা, ওকে। আচ্ছা, নেক্সট খেয়াল করো এক্সাম্পল 3। এই জায়গায় যখন আছে তখন এই গাড়িটার গ্যাস শেষ হয়ে গেছে, ওকে। কিন্তু এখান থেকে ফিলিং স্টেশন মানে গ্যাস ফিলিং স্টেশন প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। কিন্তু গ্যাস ফিলিং স্টেশন 10:45 PM এ স্টপ হয়ে যায়, ওকে, গ্যাস সার্ভিস স্টপ করে দেয়। তো যখন এখান থেকে গাড়িটাকে একজন লোক টান শুরু করেছে, ধরে নাও কত নিউটনে, 40 নিউটনে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানছে, হ্যাঁ। ঠিক পেছন থেকেই আরেকজন লোক দেখো ঠেলছে, ধরে নাও এটা হচ্ছে 20 নিউটন বলে ঠেলছে, ওকে। কত নিউটন বলে ঠেলছে, 20 নিউটন বলে ঠেলছে, এবং লোকটা অনুভূমিক বরাবর ঠেলছে, লোকটা অনুভূমিক বরাবর ঠেলছে, আর এ কিন্তু অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানছে। এখন তোমাকে বলা হলো যেটা গাড়ির ভর কিন্তু দেওয়া আছে 50 কেজি, খেয়াল রেখো। তাহলে বলো গাড়িকে এখান থেকে এখানে যেতে গেলে কত টাইমের মধ্যে যেতে হবে। এখানে 10:44 আর এখানে 10:45 শেষ, তাহলে 1 মিনিটের মধ্যে যেতে হবে, মানে 60 সেকেন্ডে যেতে হবে। তাহলে গাড়িকে এখানে পৌঁছাতে গেলে 60 সেকেন্ডের মধ্যে যে অনুরোধ করলে মোটামুটি কি গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকবে, রাইট। তারপরে আমরা চেষ্টা চালাবো কি 60 সেকেন্ডের মধ্যে ওখানে পৌঁছানো, দেখি পারি কিনা, ওকে। 1 কিলোমিটার পথ 60 সেকেন্ড অতিক্রম আসলে অসম্ভব হয়ে পড়ে কখনো কখনো। 1 নম্বরে বলা হলো যেটা, সেটা হচ্ছে গাড়ির উপর লব্ধি বল কত, ওকে। 2 নম্বরে বলা হলো গাড়িকে কত ত্বরণে ত্বরান্বিত করে নিয়ে যাওয়া হচ্ছে। 3 নম্বরে তোমাকে বলা হলো গাড়িতে গ্যাস লোড করা, গাড়িতে গ্যাস ভর্তি করা বা গ্যাস নেওয়া সম্ভব হবে কিনা, তাই লিখো গ্যাস নেওয়া সম্ভব হবে কি না। আমরা জাস্ট এই কোশ্চেনের আনসারের জন্য দেখবো হ্যাঁ 60 সেকেন্ডের মধ্যে ওখানে পৌঁছাতে পারছি কিনা, হ্যাঁ। আচ্ছা, তো ফার্স্ট সলিউশন খেয়াল করো 1 নাম্বার নিট বল গাড়ির উপর। দেখো এই বরাবর বল প্রয়োগ হচ্ছে, অর্থাৎ এই যে পেছনে যে এটা ধরে নাও এ ম্যান, এটা হচ্ছে বি ম্যান,
দুইজন লোক দুই ভাবে কি করেছে, বল প্রয়োগ করেছে, রাইট? একটু আমরা সিস্টেমটা একটু দেখি। ধরে নাও এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি। তো এই গাড়ির উপরে দেখো এই বরাবর বল প্রয়োগ হয়েছে, মানে অনুভূমিক বরাবর। ধরে নাও এটা F1 কত নিউটন, প্রথম লোক FA দিয়ে দিলাম 20 নিউটন। আরেকজন লোক ঠিক এখান থেকে দেখো FB বল প্রয়োগ করছে কত, 40 নিউটন। তবে এটা কত ডিগ্রি কোণে, আলফা 60 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে। তাহলে স্বাভাবিক অর্থে কি করতে পারি আমরা, এর তো লব্ধি নির্ণয় করতে পারি। গাড়ি তো লব্ধিতেই যাবে, তাই না? আচ্ছা, লব্ধি বল, এক কথায় লব্ধি বল নির্ণয় করব আমরা। তো গাড়ি তো ওই বরাবর যাবে না, আমরা জাস্ট লব্ধি বল নির্ণয় করলেই আমাদের কোশ্চেনে জবাব দিতে পারবো। তাহলে লব্ধি বল F সমান আমরা কি লিখতে পারি বলো তো দেখি, একবারে লিখি। ভেক্টরের সূত্র তো আমরা পড়েছি, 40 স্কয়ার 20 স্কয়ার 2 ইন্টু 40 ইন্টু 20 কস কত বলো তো দেখি, 60 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল পাবো হচ্ছে 50.91 নিউটন। এটা একটা আনসার আসবে। তোমরা ক্যালকুলেশন করবা, দেখবা কি এটা আসবে। ওকে, আচ্ছা। নেক্সট 2 নাম্বার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কি ত্বরণ কত, তাই না? গাড়ির ভর কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র। ওকে, একবারে আমি F ইজ ইকুয়াল m এ বসিয়ে ক্যালকুলেশন করতে চাই। a সমান কত, F ডিভাইডেড m। আমরা F কত পেয়েছি, 50.91 নিউটন, এবং m কত বলতো, 50 কেজি, তাই না? এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে 1.0182 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এই রেজাল্ট আসবে। হ্যাঁ, দেখবা ক্যালকুলেশন করে এটা আসবে। এখন আমরা দেখবো হ্যাঁ গাড়িটাকে নিয়ে যাওয়া সম্ভব কিনা। গাড়ি যখন এখানে ছিল, যাত্রা শুরু করেছে ধরে নাও স্থির অবস্থা u0, এখান থেকে এখানে পৌঁছাতে গাড়ির টাইম হচ্ছে t, এবং ত্বরণ কত, 1.0182 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখো তো দূরত্ব s সমান কি লিখতে পারি, ut নট qt, ut প্লাস হাফ at স্কয়ার। যেহেতু ত্বরণে গেছে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, 1 কিলোমিটার, মানে 1000 মিটার দূরত্ব অতিক্রম করবে, 1000 মিটার অতিক্রম করবে। u কিন্তু 0, হাফ a তো আমরা পেয়েছি 0.0182 আর t স্কয়ার। এখান থেকে যদি তুমি t নির্ণয় করো তাহলে t নির্ণয় করলে একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে কত, 31 পয়েন্ট দেখবা আসবে 33 সেকেন্ড। ওকে, তার মানে এটা হচ্ছে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের চেয়ে কি বলতো কম। তাহলে গ্যাস নেওয়া কি হবে, সম্ভব হবে, কারণ গাড়ি ওখানে নিয়ে যেয়ে, অর্থাৎ 60 সেকেন্ডের আগেই দেখো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, তাই না? এত সেকেন্ডে যাচ্ছে, কিন্তু আমাদের কি কত সেকেন্ডের মধ্যে যেতে হবে, 60 সেকেন্ডের মধ্যে। তাহলে অবশ্যই কি সম্ভব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা সুপার একটা ইম্পর্টেন্ট সাইড এখন পড়তে যাচ্ছি। ওকে, যার নাম আমি সব সময় দিয়ে থাকি কি বলতো, হট সাইড। সাধারণত এটা দেখা যায় কি স্কিপ করে চলে যায় সবাই। ওকে, কিন্তু আমরা স্কিপ করব না। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো প্লিজ। এখন অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট এবং স্পেশালি বুয়েটের জন্য এবং সিকিউ প্রবলেম সলভের জন্য। তো এটা আমরা পড়ার আগে কিছু মশলা পড়েছি। তো দেখো, মাইন্ড ইট। ধরে নাও এটা একটা টেবিল, টেবিলের উপরে আমরা একটা বস্তু রাখলাম। হ্যাঁ, ধরে নাও এই বস্তুটা টেবিলের উপরে রাখা আছে। আচ্ছা, স্বাভাবিক অর্থেই এই বস্তুটার ওজন কি হবে বলতো, নিচের দিকে ক্রিয়াশীল হবে, তাই না? W সমান mg। কিন্তু এই যে তল, এই তলটা উপরের দিকে কি করবে, একটা ধাক্কা দিয়ে রাখবে। ধাক্কা দিয়ে, দেখো তুমি বসে আছো, তাহলে তুমি বেঞ্চের উপর বসে আছো, রাইট? তাহলে বেঞ্চ কি করেছে, তোমার দিকে একটা ধাক্কা দিয়ে আছে না? তোমার ওজন নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, কিন্তু বেঞ্চ কি করেছে, ধাক্কা দিয়ে উপরে। চেয়ারে বসে আছো, চেয়ার কি তোমাকে উপরে ধাক্কা দিয়ে রেখে দিয়েছে। ওকে, তো দেখো এই যে উপরে মেঝের লম্ব বরাবর বা তলের লম্ব বরাবর, এই বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করে, যেটাকে আমরা আর দ্বারা আখ্যায়িত করতে পারি। এটাকে বলা হয় অভিলম্ব প্রতিক্রিয়া।
অভিলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, এখন ঘটনা বস্তুটা ওর উপর স্থির আছে, নিঃসন্দেহে তলে কি আছে, ঘর্ষণ আছে। ঘর্ষণ না থাকলে কি হতো, কোনো বস্তুই কোনো কিছুর উপরে থাকতে পারতো না, রাইট? স্থিতিশীল অবস্থায় থাকলে স্থিতি ঘর্ষণ হয়, গতিশীল অবস্থায় থাকলে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ হয়, তাই নয় কি? আচ্ছা, এখন খেয়াল করো তোমরা, এই বস্তুটার যে এই যে সংস্পর্শ তল, বস্তুটা যদি এদিকে গতিশীল হতে চায় তাহলে গতির বিরুদ্ধে কি হয়, ঘর্ষণ বল কাজ করে। সে ছোট্ট ক্লাসে তোমরা পড়ে এসেছো, রাইট? আচ্ছা, তো এখন এই বস্তুটার কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। যদি গতিশীল হয় বস্তুটা তাহলে গতির বিরুদ্ধে, ধরে নাও এদিকে কি এফ বলে গতিশীল, তাহলে এফ বলে গতিশীল হলে তার গতির বিরুদ্ধে কি এই সংস্পর্শ তলে একটা ঘর্ষণ বল কাজ করে, যেটা কি ফ্রিকশন ফোর্স বলে থাকি, এফ এস অথবা এফ কে। এফ এস মানে কি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, মানে স্থিতি ঘর্ষণ বল, আর এফ কে মানে কি কাইনেটিক ফ্রিকশন ফোর্স বা গতীয় ঘর্ষণ বল। ওকে, তাহলে এস হচ্ছে স্ট্যাটিক স্থিতিশীল, আর কে হচ্ছে কি কাইনেটিক গতীয়। এগুলো হচ্ছে কি ঘর্ষণ বল। এই দুইটাকে আমরা স্থিতি থাকলে এফ এস দিয়ে প্রকাশ করব, আর গতিশীল থাকলে এফ কে দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, এই যে সংস্পর্শ তল, এদের একটা ধর্ম তৈরি হয় ঘর্ষণ যখন হয়। ওকে, এই ঘর্ষণের একটা গুণাঙ্ক থাকে, যেটা আমরা 4 নম্বর অধ্যায়ে যে বিস্তারিত পড়ব, যেটাকে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি বলি, মিউ কে, কাইনেটিক। এখন যখন 4 নম্বর অধ্যায় পড়ব তখন এই ধারণাটা আমরা আরো ইলিবারেট পর্যায়ে চলে যাব। ওকে, তোমরা একটু খেয়াল করো, আমি একটা সংজ্ঞা এখানে উপস্থাপন করছি, এই সংজ্ঞাটা একটু মনে রেখো। কিভাবে আসলো আমি আগে বলে নিয়েছি, ওখানে যে আমরা পড়বো। ওকে, আচ্ছা, মিউ এস অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে কি বলা হয়, ঘর্ষণ গুণাঙ্ক। যদি স্থিতিশীল থাকে ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ, যদি স্থিতিশীল থাকে বস্তুটা তাহলে মিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর যদি গতিশীল থাকে তাহলে আমরা কি বলবো, কাইনেটিক ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলা হয়, স্থিতি ঘর্ষণ বল ডিভাইডেড অভিলম্ব প্রতিক্রিয়া বল। এফ এস কি বলতো, ঘর্ষণ বল। কেমন ঘর্ষণ বল, যেহেতু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করছি, তাহলে স্থিতি ঘর্ষণ বল ডিভাইডেড অভিলম্ব প্রতিক্রিয়া, ওই যে অভিলম্ব প্রতিক্রিয়া। আচ্ছা, বস্তুটা স্থির আছে, কারণটা কি বলতো, কারণ হচ্ছে আর সমান এখানে কিন্তু এমজি ক্রিয়াশীল, তাই না? আর সমান এমজি না, আর সমান এমজি। আচ্ছা, বলতো দেখি এফ এস সমান কি পেলাম আমরা, মিউ এস আর, লিখতে পারি না, পারি তো? আচ্ছা, বলতো দেখি এফ এস অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল সমান কি লিখতে পারি, মিউ এস আর মানে কি এমজি, পারি না লিখতে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এই যে একটা হাতিয়ার খুঁজে পেয়েছি। এখন যদি গতীয় বলতো তাহলে আমরা এস না ব্যবহার করে কি করতাম, কাইনেটিক, এফ কে মিউ কে এমজি। ওকে, তাহলে আমরা গতীয় বললে এটা, আর স্থিতিশীল বললে এটা। তো একটু খেয়াল করো, এখন আমরা স্পেশাল বলেছি হট সাইড। ওকে, ওখানে যাব, একটু খেয়াল করো। ধরে নাও এটা একটা রোড বা রুট, ধরো এটা একটা লাগেজ, লাগেজে বল প্রয়োগ করা হয়েছে কত, এফ বল প্রয়োগ করা হয়েছে অনুভূমিকের সাথে, ধরে নাও কত কোণ করে, অনুভূমিকের সাথে থিটা কোণ করে। টানা হচ্ছে, রাইট? টানা হচ্ছে না, টানা হচ্ছে। আচ্ছা, এখন বলো তো দেখি, এর যদি ভর এম হয় এবং তোমাকে বলে দেওয়া হয়েছে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু গতিশীল তাহলে এখানে বলা হতে পারে মিউ কে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, দেওয়া আছে, এম কিন্তু ভর দেওয়া আছে। এখন কয়েকটা কোশ্চিন তোমাকে করা হচ্ছে, টানা হচ্ছে তাই না? 1 নং, টানার সময়
আপাত ওজন। আচ্ছা বলো তো কোন বল নিয়ে সামনে যাচ্ছে? এফ কস থিটা, রাইট? এফ কস থিটা, তাই নয় কি? আচ্ছা, তাহলে টানার সময় রাস্তা বরাবর বল কত বলো তো? এফ কস থিটা, তাই না? কিন্তু রাস্তা বরাবর নিট বল কি এফ কস থিটা? অবশ্যই নয়, কারণ এখানে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে, ঘর্ষণ বল আছে। তাহলে বলো তো ঘর্ষণ বল কি গতির বিরুদ্ধে কাজ করবে না? দেখো তো এফ কে গতির বিরুদ্ধে কাজ করবে, তাহলে বলো তো টানার সময় নিট রাস্তা বরাবর নিট বল। এবার একটু খেয়াল দেখো, রাস্তা বরাবর নিট বল, রাস্তা বরাবর নিট বলটা কত বলো? রাস্তা বরাবর নিট বল আমি এখানে এফ প্রাইম দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? বস্তু ওইদিকে যাচ্ছে কিন্তু তার বিরুদ্ধে ঘর্ষণ বল আছে, তাহলে এফ কস থিটা মাইনাস এফ কে, ঘর্ষণ বল বিয়োগ করলেই কি হয়? নিট বল পাওয়া যায়। ক্লিয়ার? তো এখন বলো তো দেখি, আমরা এটাকে একটু পরিমার্জিত করে লিখতে পারি, এটা এফ কস থিটা। দেখো এফ কে একটু খেয়াল করো তো, এফ কে সমান কি পেয়েছি? মিউ কে এম জি, তাই না? তাহলে আমরা এখানে বসিয়ে দিই, কারণ আমাদের কিন্তু মিউ কে দেওয়া আছে, আমাদের এফ কে দেওয়া থাকবে না। তাহলে মিউ কে এম জি, এই তো পেয়ে গেলাম নিট বল। যখন ঘর্ষণ আছে তখন দেখো তো ত্বরণ কত? রাস্তা বরাবর ত্বরণ, বস্তুর ত্বরণ বা ত্বরণ কি হবে বলতো? এফ ইজ ইকুয়াল এম এ, তাই না? তাহলে এখান থেকে এ সমান কত হবে? নিট বল ডিভাইডেড এম। আমরা বলেছি এই বলের দেখো রাস্তা বরাবর ক্রিয়াশীল এফ কস থিটা, কিন্তু নিট বল কিন্তু এফ কস থিটা না, কারণ এখানে ঘর্ষণ কাজ করছে। ওকে, মসৃণ তল বললে সেক্ষেত্রে এফ কস থিটা বলতাম, কারণ সেখানে ঘর্ষণ থাকে না, তাই। ওকে, এই দেখো ত্বরণ পেয়ে গেছি। এখন টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বসিয়ে দাও, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব চলে আসবে। ওকে, আচ্ছা, এখন এই যে প্রসেসটা আমরা শিখলাম, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে কি হবে, রাইট? এখন আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করতে চাই। দেখো একটা লাগেজ, এই লাগেজটাকে যার ভর 7 কেজি 120 নিউটন বলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তো বাসা থেকে বের হলা তুমি, ধরে নাও এখান থেকে 100, এখান থেকে এই জায়গা হচ্ছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা বাস স্ট্যান্ড। এখন এই দূরত্ব 640 মিটার। ওকে, 640 মিটার। তুমি যখন বাসা থেকে বের হয়েছ ওই সময় বাজে ধরে নাও কত? 10:30 AM। হ্যাঁ, 10:30 AM। এখন তুমি যখন এখানে যাবা, এখানে যখন বাস ধরে নাও, বাস ছাড়বে 10:31 মিনিটে। হ্যাঁ, AM এ বাস ছাড়বে। ওকে, আচ্ছা, এখন তুমি কি করলাম? তুমি যেটা করছো সেটা হচ্ছে এই দূরত্ব অতিক্রম করতে হবে, এবং তুমি গেছো ধরে নাও কি, আচ্ছা, এই দূরত্ব তোমাকে অতিক্রম করতে হবে। এখন তুমি কি বাসকে ধরতে পারবা কিনা? স্পেশাল বাস, তুমি যেখানে যেতে চাও সেখানে। ধরে নাও তুমি কোথায় যাবা? সেই রাঙ্গামাটির পেদা টিং এ যাবা। ওকে, তাহলে সেক্ষেত্রে রাঙ্গামাটি একটা দারুণ একটা স্পট কিন্তু, পেদা টিং। তো সেখানে যাওয়া তুমি, এখন এই বাসটাকে তুমি ধরতে পারবা কিনা? তার মানে তোমাকে 1 মিনিটের মধ্যে যেতে হবে, 60 সেকেন্ডের মধ্যে যেতে হবে। ওকে, তো দেখা যায় কয়েকটা কোশ্চেন আমি এখানে উপস্থাপন করি। এই যে টেনে নিয়ে যাচ্ছ, এই ক্ষেত্রে আপাত ওজন কত? টেনে নিয়ে যাচ্ছ, আপাত ওজন, টানার ক্ষেত্রে আপাত ওজন তো তোমাদের জানাই আছে। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। হ্যাঁ, আপাত ওজন এই যেখানে হিন্টস দিয়ে দিই।
আর ধরে নাও W1 কত হবে বলতো, অরিজিনাল ওজন থেকে এফ সাইন থিটা বিয়োগ, দেখো টানার ক্ষেত্রে কিন্তু এটাই পেয়েছিলাম আমরা, তাই না? ওই ফিরে যাও প্রথমে, এটা কিন্তু এমজি, আর এফ তো আছেই, এফ সাইন থিটা, এখন থিটা তো আমাদের আছে, বসিয়ে দাও, দেখো আপাতত ওজন বের হয়ে যাবে। ওকে, 2 নং কন্ডিশন, তোমাকে যেটা বলা হলো রাস্তা বরাবর যে যাচ্ছে, এখানে নিট বল কত, নিট বল, তার আগে স্মরণীয় একটা যেটা, এই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক এটা দিয়ে দেওয়া আছে মিউ কে এর মান 0.6। ওকে, আচ্ছা নিট বল কত? আচ্ছা যদি নিট বল বলে তাহলে কি পারবো না? অবশ্যই পারবো। তো রাস্তা বরাবর আমাদের একটা বল কাজ করছে, সেটা কত, এফ কস থিটা। তাহলে এফ কস থিটা থেকে আমরা বিয়োগ করব কি বলতো, এফ কে। মনে আছে তোমাদের ঘর্ষণ বল, কারণ এর বিরুদ্ধে তো ঘর্ষণ বল কাজ করছে, এফ কে, রাইট? ক্রিয়াশীল না? ক্রিয়াশীল। তাহলে আমরা তো এফ কস থিটা তো জানি, আর এইটা মানে তো আমরা তো জানি, কি জানি দেখো তো, এফ কে মিউ কে এম জি, জানি না, মিউ কে এম জি। তাহলে এফ কে এর জায়গায় আমরা বসিয়ে দিই মিউ কে এম জি। তাহলে একটু খেয়াল করো, এফ আমাদের নোন, থিটা আমাদের নোন, মিউ কে আমাদের জানা আছে, এম আমাদের দেওয়া আছে, জি তো আমাদের জন্মের আগের থেকেই জানা। ক্লিয়ার? জন্মের আগে থেকে জানা মানে তুমি যখন মাতৃগর্ভে ছিল তখন কি গ্রাভিটেশনাল ফোর্স সবসময় তোমাকে কি নিচের দিকে কি অনুভব ঘটিয়েছে আর কি, তোমার অবস্থানটাকে ঠিক রেখেছিল। ওকে, দেখবা ওখানে সবসময় কি এই অবস্থানে থাকে, মানে ওখানে গ্রাভিটেশনাল ফোর্স কাজ করে, মানে ওখানে জি কাজ করে, তুমি অনুভব করতে পারো নাই, এখন পাচ্ছ। তো এটা দিয়ে তুমি নিট বল বের করতে পারবো না? অবশ্যই পারবা। নেক্সট, এখন তোমাকে বলা হয়েছে ত্বরণ কত, তুমি যে যাচ্ছ এটা ত্বরণ কত। তাহলে এ সমান কি, আমরা এফ এম পারি না? অবশ্যই পারি। তাহলে এফ প্রাইম তো পেয়েছি, নিয়ে এসে এখানে বসিয়ে দাও, আর এম এই যে কাম ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দাও, চলে আসবে, হবে না? আচ্ছা নেক্সট, এখন পৌঁছাতে পারবে কিনা, বাসে উঠতে পারবে কিনা, আর এখানে লিখি বাসে উঠতে পারবে কি, দেখা যাক পারে কিনা। কত, এত দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়াল ইউটি নট কিউটি, এটি স্কোয়ার, রাইট? এটা কিন্তু 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে 640 হাফ। এর মান দেখো আছে, এখানে বসিয়ে দাও, টি কিন্তু চলে আসবে, এ তো তুমি বসিয়ে দিবা টি স্কোয়ার, তাই না? এখান থেকে ক্যালকুলেশন করলে টি একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে 9.52 সেকেন্ড। দেখবা 9.52 সেকেন্ড মানে কি দেখো তো, 60 সেকেন্ডের চেয়ে কি অনেক কম না? তার মানে হ্যাঁ, সে কি করবে, বাস স্ট্যান্ডে পৌঁছাবে, পৌঁছানোর পরে অবশ্যই আরো তার হাতে টাইম থাকবে, প্রায় 50 সেকেন্ড টাইম থাকবে, থাকবে না? আচ্ছা, তাহলে বাস ধরা সম্ভব। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এই প্রবলেমগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই রিলেটেড আমরা কিছু সিকিউ পারি কিনা দেখব। ওকে, চলো। আর লন রোলার বিষয়ক কিছু আমরা সৃজনশীল প্রবলেম দেখতে চাই। আমরা আজকে যে লেকচার করেছি ওই লেকচার থেকে ইনশাআল্লাহ সকল প্রবলেমগুলো সলভ করতে পারবো। ওকে, তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে 1 নাম্বার কোশ্চেনে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা উল্লেখ করা আছে বা উদ্দীপক উল্লেখ করা আছে। গতে বলেছে ট্রলির গতি সৃষ্টিকারী বল কত, দোকানদার সাবিহাকে ট্রলির হ্যান্ডেল ধরে সামনে টানতে বলল কেন, যুক্তি সহ গাণিতিক ব্যাখ্যা দাও। তো আমরা অবশ্যই আগে কি করবা, এটাকে সলভ করবা। সলভ করার পর এখানে আমি সলিউশনটা তোমাদের উল্লেখ করে দিয়েছি, তোমরা যদি পারো এই সলিউশনটা দেখে নিতে পারো, না হলে তোমরা যেটা করবা সেটা রাইট, কারণ আজকের লেকচার তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে। ওকে, কোশ্চেন 2, বিকেলে খেলার সময় মেঝের তলের উপর অবস্থিত একটি বাক্সকে দেখো রিয়াজ ও হিমেল যথাক্রমে 10 নিউটন ও 5 নিউটন বলে টানছে। 10 নিউটন বলটি অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 5 নিউটন বলটি উলম্ব বরাবর প্রযুক্ত হয়। গ নম্বরে যেটা বলা হয়েছে, উদ্দীপকে বর্ণিত বলদ্বয়ের আলোকে বিশ্লেষণ করো, বাক্সটিকে টানা সহজ না ঠেলা সহজ হবে, তোমরা জানো কিন্তু। ওকে, আচ্ছা, তো এখানে
গ নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে উলম্ব উপাংশ কত হবে আর অনুভূমিক উপাংশ কত হবে এটা, আর ঘ নাম্বারে আমি যেটা বললাম আগে সেটা। ওকে, আচ্ছা কোশ্চেনটা একটু ভুল আছে গ নাম্বার, তোমরা এটাকে একটু সংশোধন করে নিও। নেক্সট 3 নাম্বার চিত্র দেখতে পাচ্ছি, এখানে চিত্রে হাতল সহ কোন একটা রোলারের ভর 30 কেজি দেওয়া আছে, প্রযুক্ত বল 120 নিউটন, অনুভূমিক তলে উৎপন্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি। তোমাকে গতে বলা হয়েছে ক নং চিত্রে রোলারের আপাত ওজন নির্ণয় করো। ঘতে যেটা বলা হয়েছে ক ও খ নং চিত্রের মধ্যে কোনটি সহজতর হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা জানি টানা সহজ হয় এবং ঠেলা কঠিন হয়, কারণ এটা আমাদের আগে থেকে জানা আছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা দেখব, এখানে 4 নাম্বার কোশ্চেন দেওয়া আছে একই ধরনের, তোমরা অবশ্যই কি এটাকে সলভ করবা। চিত্রে একটি লন রোলার দেখানো হয়েছে, লন রোলারটির হাতল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে। লন রোলারকে 200 নিউটন বলে ঠেললে অনুভূমিক ও উলম্ব উপাংশ কত হবে নির্ণয় করো। লন রোলারটি ঠেলা না টানা সহজতর হবে বিশ্লেষণ করো। একই টাইপের সেম, অনেক সিমিলার কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলোই তোমাদের বেশি আসে। এখন দেখো আমি এটা কিন্তু তোমাদের লাস্টের দিকে করিয়েছি। 5 নাম্বার কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট বলেছি, দেখবা বইয়ে এটাকে সেইভাবে কি আলোচনা করা নেই। উদ্দীপকে একটি 7 কেজি ভরের রোলার যুক্ত লাগেজ 120 নিউটন বলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে টেনে নেওয়া হচ্ছে। গ নম্বরে বলা হয়েছে সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত লাগেজের আপাত ওজন কত, এটা তোমরা অবশ্যই পারবা। ঘ নম্বরে যেটা বলা হয়েছে যদি রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.6 এবং লাগেজ টানার স্থান থেকে বাসার দূরত্ব 640 মিটার হয় তবে যাত্রা শুরুর 10 সেকেন্ডের মধ্যে লাগেজ নিয়ে বাসায় পৌঁছানো সম্ভব কিনা যাচাই করো। আমি ওখানে বাস স্ট্যান্ডে নিয়ে গেছিলাম বাসা থেকে, আর ওখানে কি বলা হয়েছে বাসাতে আসার কথা বলা হয়েছে। ওকে, তো ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা সময়ে সুযোগে অবশ্যই সলভ করবা আমার লেকচার গুলো টোটাল কমপ্লিট করার পর। ঠিক আছে, আগে সলভ করতে যেও না, আগে সলভ করতে যাও যারা তারা হচ্ছে ভুল ডিসিশনের মধ্যে থাকো, অবশ্যই নয়। তোমরা আনসার গুলো দেখবা না, তোমরা নিজের স্বকীয়তা কি করো তৈরি করো, ইনশাল্লাহ এগিয়ে যাবা ভালোভাবে এবং ক্ষিপ্রতার সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।